জেরুসালেম দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 10 আসামি খালাস। বিএনপির নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ। গণভোটের রায় বাস্তবায়নে ছাড় দেবে না বিরোধী দল, এমন কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। আজকে আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি 72-এর সংবিধান সামনে রেখে সংস্কারের শিরোনামে কথা বলতে আমার সঙ্গে সরাসরি স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভিল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যেতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে একটু শুরু করি। সংস্কার হবে 72-এর সংবিধান সামনে রেখে, এই কথা আজকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন। সংবিধান সংশোধনে একটি বিশেষ কমিটি হয়েছে, 17 সদস্য রাখার কথা, সেখানে বিএনপির 12 সদস্য যুক্ত হয়েছেন, কিন্তু বিরোধী দলের 5 সদস্য যে সিট সেটি খালি রাখা হয়েছে, বিরোধী দল সেখানে এখনো যোগ দেননি। আপনার দৃষ্টিতে আসলে কিভাবে সেই সংস্কারটি হওয়া উচিত? আমরা এর আগে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তখন সংস্কারের কিছু বিধিমালা তৈরি করা হয়েছে এবং জুলাই সনদ তৈরি হয়েছে, সে আলোকে কতটা হবে? ধন্যবাদ। আজকে আমার ভাইকে পেলাম কিছুদিন গ্যাপ দিয়ে, ওনার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে এই যে 18 মাসের তত্ত্বাবধায়ক সরকার পুরো দেশের মধ্যে একটা আওলা ঝাওলা লাগাই দিয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে। প্রথমে শুরু করলো 72-এর সংবিধান টোটাল বাতিল করে দিতে হবে এবং নতুন করে সংবিধান লিখতে হবে, যাকে উনি নিয়ে আসলো আমেরিকার থেকে, রিয়াজ অধ্যাপক। তিনি একটা সেমিনারে প্রথম এই বক্তব্যটা দিল 5ই আগস্টের পরে। তখনও ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তখনই কিন্তু আমরা অ্যালার্ট করলাম যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা, একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা সরকার পতনে চলে গেলাম। দীর্ঘ 17 বছর তো লড়াই সংগ্রাম ছিলই। এখন এসে ওনারা নতুন নতুন উপাদান এটার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছে। এখানে 72-এর সংবিধান পরিবর্তন করা, একটা বিপ্লবী সরকার নিয়ে আসা, এগুলো কখনো এজেন্ডার মধ্যে আমাদের ছিল না। 1 দফাতেও ছিল না, 9 দফাতেও ছিল না। তো এই যে একটা সংবিধান নিয়ে যে একটা বিতর্ক তৈরি করা হলো, আমি মনে করি এটাই জাতিকে একটা বিভক্তির দিকে নিয়ে গেল। জি, কারণ বাংলাদেশে এখনো একটা গোষ্ঠী আছে যারা 71 মানে না, 72-এর সংবিধান মানে না। এটা কি তাদেরকে খুশি করার জন্য বলা হলো, না তাদের হাতকে শক্তিশালী করার জন্য এটা তারা বক্তব্যটা দিল? এর কিছুদিন পরেই দেখি যে কমিশন হলো, ওই কমিশনের মধ্যে ওনাকে নিয়ে আসলো সংবিধান সংস্কার বা জুলাই সনদের বিষয়টা। তো তখনও ওখানে যে বৈঠকগুলো হয়েছে জুলাই সনদের যখন আমরা তৈরি করি, তখনও ওই গোষ্ঠীটা পুরোপুরি ওই সংবিধান একেবারে ঝেড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান লেখা ইত্যাদি বলছিল বটে, কিন্তু ওখানে গিয়ে আবার আলোচনায় অংশগ্রহণ করলো যে কোন কোন ধারা মানে আর্টিকেল রাখা হবে বা রাখা হবে না, বা কোডটা পরিবর্তন করো। আরে তুমি তো সংবিধান সংশোধনের মধ্যে ঢুকে গেছো জুলাই সনদের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে। সর্বদলীয় আলোচনা হলো না? জি, ঐক্যমত্য কমিশন। হ্যাঁ, ঐক্যমত্য কমিশনে। তো এখন আবার নতুন করে পার্লামেন্টে কেন এগুলো আলোচনা করতেছে? ওখানে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি জুলাই সনদ, বর্তমান সরকার তারা বলেছে, জনপ্রিয় সরকার, যে আমরা জুলাই সনদ আমরা যেটা ডিসাইড করেছি ওইটা আর দিয়ে পুরাটা আমরা অক্ষর অক্ষরে পালন করব। আর 31 দফার মধ্যেও আমাদের আছে, এবং আমাদের যে নির্বাচনী ইস্তাহার বিএনপির, সেখানেও যা বলা হচ্ছে আমরা করব। তো সে লক্ষ্যেই তো সরকার কাজ করতেছে, কিন্তু এখনো তারা আবার ওই পুরানো স্লোগানে ফিরে যেতে চায়। এখন কি সে বিতর্কের অবসান হয়েছে, যেটি আমি অন্তর্বর্তীকালীন তো মনে সরকার করি হয়ে গেছে, সংবিধান কারণ নিয়ে তারা যেহেতু ঐক্যমত্য কমিশনে সংশোধনের পক্ষেই কথাগুলো বলেছে, কোন ধারা রাখবে রাখবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তাইলে আবার নতুন করে বিতর্ক তৈরি করার তো কোনো মানে হয় না। ওইটাই জনাব আসাদুজ্জামান সাহেব আজকে সুস্পষ্টভাবে বলেছেন যে 72 নিয়ে আর কোনো বিতর্কের দরকার নাই। এখন 72-এর মধ্যে কোন ধারা কতটুকু সংশোধিত হবে, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে 116 অনুচ্ছেদ কি হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য
70 অনুচ্ছেদে কি কি থাকবে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট তারা দলীয় সিদ্ধান্তের বাইরে কোন কোন বিষয়ে ভোট দিতে পারবে, বক্তব্য, এগুলো হবে তো, এগুলো তো না করে নাই। সুতরাং উনি ওইটাই বুঝাতে চেয়েছে যে 72 নিয়ে আর কথা বলার দরকার নাই। আমরা সংশোধন কমিটি করেছি, আমরা সম্ভবত 17 না 19 জনের হবে, তার মধ্যে 5 জন মধ্যে জামাত থেকে আসার কথা, অন্যান্য এর থেকেও 5-6 জন আসবে। তো বলছে যে আমরা তো অপেক্ষায় আছি। প্রথম সেশন আমরা এটা করেছিলাম, একটা দ্বিতীয় সেশনও চলে গেল। এখন আগামী দিনে যদি তারা না আসে তাহলে আমরা যাদের পাবো তাদের নিয়েই বসবো। এবং জি, তারা বলেছে যে আমরা সিভিল সোসাইটি, আইনজীবী, বিচারপতি বা যারা সংবিধান নিয়ে রিসার্চ করেন তাদেরও বক্তব্য এই কমিটির শুনবে। তারা আজকেও উনি ওই কথাটা বলেছেন আর কি। ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল আপনার কাছে আসি। যে সংস্কার আমরা দেখি যে 18 মাস সংস্কারের জন্য অনেক আলোচনা হয়েছে, সব বেশিরভাগ দলগুলোকে নিয়ে আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আসলে সংস্কারটা, এখন সংস্কার নিয়ে নানান মতভেদ তৈরি হয়েছে, সরকারকে দোষারোপ করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে। কিভাবে হবে? আসলে এটা আমার মনে হয় যে খুব অবান্তর একটা আলোচনা। কারণ সরকারের পক্ষ থেকে সদিচ্ছার অভাবটা কোন জায়গাতে আছে? সরকার তো প্রথম অধিবেশনে বলেছে যে দেখুন, এই বিতর্কের তো কোনো প্রয়োজন নেই। কারণ যে কথাটি সুব্রত দাদা বলছিলেন যে ঐকমত্য কমিশনের কথা কি ছিল, বিষয়টা 72 সংবিধান কি কোন সংবিধান দেখতে, আমাদের বিদ্যমান সংবিধান। ওনারা তো বর্তমানে বিদ্যমান সংবিধানের তাতে কি আছে পরিবর্তন করে কি সংশোধনী প্রস্তাব করছেন, সেই পরিপ্রেক্ষিতে তো আলোচনা হয়েছে। ও এগুলো নিয়ে তো আলোচনা করেছেন যে 70-এর এই অংশটুকু থাকবে, এই অংশটুকু বাদ যাবে। রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এইভাবে আনতে চাই আমরা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এই কথাগুলোকে তো আলোচনার মধ্যে দিয়ে এসছে। এবং এই যে কমিটমেন্টটার কথা যেটা বলা আছে যে এই ঐকমত্য কমিশনের যে অংশটুকু বা জুলাই সনদের যে অংশটুকুতে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বিএনপি যে অংশটুকুকে তারা মেনে নিয়েছে, 31 দফাতে যা আছে এবং আমাদের যে নির্বাচনী ইশতেহারে যা আছে, এই কথাগুলো অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে সংশোধনের মধ্যে। এবং তারা অহেতুক কিছু বিতর্ক, গণভোট বা এই ধরনের কথাগুলোকে নিয়ে জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন। কিন্তু মূল জায়গা কি, আপনি যেটাই করতে চান না কেন, সংবিধান সংশোধন করে একটা সাংবিধানিক কাঠামো তৈরি করতে হবে, তাই না? আমরা বর্তমান যে সংসদ চলছে সেটা তো ওই সংসদীয় পদ্ধতির ধারাবাহিকতার প্রেক্ষিতেই তো এসছে, অন্য কোনো বিষয় থেকে নতুন করে তো আসে নাই। তো এখন এখানে জিনিসটা খুবই পরিষ্কার যে আমাকে যদি পরিবর্তন বা সংস্কারের বা জুলাইয়ের চেতনার যদি সত্যিকার অর্থে আমাকে যদি আফোল্ড করতে হয়, সেটাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সংবিধানের ওই সংস্কারগুলো করা অত্যাবশ্যক। এবং সেটা কিছু কিছু জিনিস ইতিমধ্যে সর্বোচ্চ আদালত থেকে কিছু কিছু নির্দেশনা আছে যেগুলোর প্রেক্ষিতে হয়তো কাজগুলো অনেকটা সোজা হবে। আর যেহেতু এখানে বিরোধিতা করবার কিছু নেই, তো ফলে ঐকমত্যের মাধ্যমে যে বিষয়টা নিষ্পত্তি হয়েছে সেটা সংবিধানে সংযোজন করা দরকার। একটা সংবিধান সংস্কার কমিটি বা সংশোধন কমিটি যেটা প্রস্তাব করা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত সরকারের দলের পক্ষ থেকে অপেক্ষা করা হচ্ছে যে বিরোধী দলের সদস্যরা এসে সংযুক্ত হবেন এবং যত দ্রুত তার সাথে সম্ভব একটা সংশোধনী আসবে। এবং যেহেতু এটা সবারই একটা কনসেনসাস বা একটা মনোজগতের ভেতরে এটা আছে যে আমরা এই পরিবর্তনগুলো করতে চাই, সেখানে আলোচনা তো খুব বেশি জটিল হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া প্রাইমারি আলোচনা তো প্রায় অনেক দিন ধরে হয়েছে। এখানে যদি শুধুমাত্র সেই সংবিধান সংশোধনী কমিটি খুব মানে যদি দায়িত্ব নিয়ে বসেন, তাহলে যে যে জায়গাগুলোতে পরিবর্তনগুলো করা দরকার এটা নিয়ে সংসদে এসে অতি দ্রুত যদি সেটা সংবিধান সংশোধনটা হয়, তাহলে একটা সংশোধিত সংবিধান এই জাতির জন্য প্রত্যাশা বহুদিনের, সেটি পূরণ হবে। এবং এর আলোকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য যে সর্বোচ্চ আইন সংবিধান সেটি জনগণের সামনে থাকবে। তাহলে আমরা এখনো পর্যন্ত একটা ধোঁয়াশার মধ্যে তো আছি, তাই না? ধোঁয়াশাটা কি নিয়ে আসলে, কেন এই ধোঁয়াশা বা বিতর্ক রাজনীতির মাঠে কেন? ধোঁয়াশাটার মধ্যে তো এটা কিছুই না। বিরোধী দল যদি এই জায়গায় অপ্রয়োজনীয়ভাবে যদি জিনিসটাকে বিতর্কের মধ্যে না নিয়ে এসে তারা যে কথাগুলো বলতে চান, সেটা তাদের সেই সংবিধান সংশোধনী যে কমিটি আছে সেখানে সে কথাগুলো নতুন করে তারা আনতে পারেন, অসুবিধা তো নেই কোনো কিছু। তার পরিপ্রেক্ষিতে সেই সংসদীয় কমিটিতে একটা খসড়া প্রস্তাব তো সংসদে নিয়ে আসবে, তাই না? সেখানে আলোচনা হবে, আরও বিস্তারিত কথাবার্তা হবে এবং তারপরে দফাওয়ারি প্রত্যেকটা ধারাবাড়ি প্রত্যেকটা জিনিস সংসদে, যেটা সংবিধান সংশোধন করতে গেলে যে 3/4 সদস্যের যে সমর্থনের প্রয়োজন হয়, সেটার প্রেক্ষিতে সেটি সংশোধনের দিকে যাবে, বা 2/3 যে সদস্যের যে সমর্থনের প্রয়োজন হয় সেটার প্রেক্ষিতে এটাকে সংশোধনের দিকে যাবে। এটা
জি, ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে একটি প্রশ্ন রেখে বিরতিতে যাব। সবার মত নিয়ে সংবিধানের গ্রহণযোগ্য সংশোধনী চায় বিশেষ কমিটি। এটি যে বিশেষ কমিটি হয়েছে এখন 12 সদস্যের, তারা আসলে এটি চায়। সংশোধনী আসলে কি কি সংশোধনী আসা উচিত, এবং বিরোধী দল এখন পর্যন্ত সংশোধনী যে কমিটি সেখানে যায়নি, তারা সংস্কার পরিষদ চায়। তারা সংস্কার পরিষদের শপথও নিয়েছে। আসলে তারা কি এই সংশোধনী কমিটিতে যোগ দেবে বলে আপনার কাছে মনে হয় কিনা, আমি একটু এই প্রশ্নটির উত্তর নিব বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, জেরুসালেম দেশ সাম্প্রতিক নিচ্ছে একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আসলে কি কি সংশোধনী আসতে পারে এবং না না, বিরোধী সে দল তো যোগ দেবে অনেকগুলো কিনা? ধারা উপধারা তো সন্নিবেশিত করা হয়েছে, তাই না? এখন সংসদ যদি মনে করে তাহলে তা আরো কিছু করতে পারে। এখন তো তাদের তো যথেষ্ট ইয়ে আছে, তাদের কি বলে সদস্য 2/3, তাই না? হ্যাঁ, তো 2/3 অধিক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন তো এত দর কষাকষি করার তো কিছু নাই। তারপরেও তো তারা বলতে যে হ্যাঁ আপনারাও আসেন এখানে একসাথে কথা বলি। তো এই ব্যাপারে আমি কেন জানি না জামাতে ইসলামী বা 11 দল একটা নেতিবাচক ভূমিকায় কেন নামলো তারা। আমার তো মনে হয় এটা জাতির সাথে তো যায় না। আরেকটা হইতে পারে তারা যেটা করছে খুব সুকৌশলে সরকারের সাথে জনগণের একটা দূরত্ব সৃষ্টি করার একটা অপপ্রয়াস, কারণে অকারণে সব কিছুর মধ্যেই তারা দেখবে যে এরা জাতি মানে না, জুলাই সনদ মানে না, গণ অভ্যুত্থানের স্পিরিট তারা চায় না, অনেক কিছুই। তারপরে সত্যের অনুচ্ছেদ নিয়েও অনেক কথা বললো। তো সরকার তো বলতে যে আমরা করার তো সুযোগটা দাও। সেটার মধ্য দিয়ে সত্যের অনুচ্ছেদে আপনার ওই যে অর্থ বিল আর আরেকটা কি ওই সরকার পতনের যে ভোট হয়, সংবিধান সংশোধন, ওইটাকে কি বলে, নো কনফিডেন্স ভোট আর অর্থ বিল, এই দুইটা ছাড়া সব কিছুই সত্তর অনুচ্ছেদের সংশোধন আনা হবে। তর্ক বিতর্ক হইতে পারে বা পরিবর্তিত পরিস্থিতি কিছু রাখবে। যেমন এখন একটা কথা উঠছে যে আগে 70 অনুচ্ছেদে ওপেন ছিল 54-তে, তখন এমপিদের বেচা কিনা হতো, ওটাকে বলে হর্স ট্রেডিং। এটা করার মধ্য দিয়ে অনেক ধরনের অনিয়ম দুর্নীতি এমপি সাহেবদের ঘাড়ে হয়েছিল এবং শেষ পর্যন্ত সরকারে টিকলো না। সেই অভিজ্ঞতার আলোকে 72-এর সংবিধানে 70-এ ওই ফ্লোর ক্রসিংটা রাখে নাই। মানে ফ্লোর ক্রসিং মানে ভোট, দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু কিছু ক্ষেত্রে ভোট দেওয়ার বিষয়টা। তো সেগুলো নিয়ে আবার পজিটিভলি আলোচনা হোক, তাই না? আগে একটা প্রেক্ষাপটে আমরা এক ধরনের কথা বলেছি, এখন আবার নতুন প্রেক্ষাপটে যদি আরও কিছু সংশোধন করা প্রয়োজন হয় সেটা আমরা করতে পারি। তারপরে ধরেন গণভোটের বিষয়টা, গণভোট নাই সংবিধানে। আপনি তো এই সরকার যে আসলো 18 মাসের সরকার, ইউনূস সরকার, সে তো সংবিধানের অধীনে শপথ নিয়ে আসলো। তো সেই সংবিধানে তো গণভোট নাই এবং সংবিধান তো অ্যাব্রোগেটেড হয় নাই, কেউ বাতিলও করে নাই, সংবিধান কন্টিনিউ করতেছে, কোর্ট কাছারি সবকিছু সংবিধানের মাধ্যমেই চলতেছে, প্রশাসন। সেই সংবিধান বহাল রেখে আপনি কিভাবে একটা আদেশ জারি করে গণভোট করলেন? সংবিধান চালু থাকা অবস্থায় কোনো রাষ্ট্রপতির আদেশ জারি হতে পারে না। মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, তখন আমরা সংবিধান পাই নাই, যে কারণে রাষ্ট্রপতির আদেশে অনেকগুলো, রাষ্ট্রপতির আদেশ মানে আইন, এটা পার্লামেন্টে যেতে হয় না। তখনকার 72-এ দেখবেন কয়েক ডজন রাষ্ট্রপতির আদেশে কার্যক্রম পরিচালনা হয়েছে। তার মধ্যে দেখবেন এই যে নির্বাচন কমিশনের, এটাও কিন্তু অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার, এরকম আরো অনেক অর্ডার আছে, সেগুলো আইন হিসেবে রয়ে গেছে এবং সেগুলো পার্লামেন্টে পাস করতে হয় না। তাহলে সংবিধান যখন চালু আছে আপনি তো অর্ডার দিয়ে গণভোট করতে পারেন না। এই কারণে আমরা বলি যে গণভোট নিয়ে বিতর্ক আছে। ওনারা যে খুব গণভোট করে লাফালাফি করতেছে, আমরা তো মনে করি এই গণভোটের বিষয়টা কোর্টে গেলে এটা বাতিল হয়ে যাবে, কারণ আপনি সংবিধান বহাল রেখে সংবিধান পরিপন্থী অর্ডার জারি করেছেন চুরপুর সাহেবকে দিয়ে। তো এইরকম অনেকগুলো বিষয় বর্তমান প্রেক্ষাপটে অনেক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। তারপরে ওই যে যেমন বলা হচ্ছে জুলাই সনদে আপনি এমন কতগুলো গণভোটে নিয়ে আসলেন যেটার সাথে আমরা একমত ছিলাম না, তাই না? 4 নম্বর দফার মধ্যে আপনি এরকম কিছু ঢুকিয়ে দিয়েছেন। এর বাইরেও ধরেন
আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে যেটা কুক্ষিগত করে ফেলেছিল বিগত মানে শেখ হাসিনার সরকার, সেখান থেকে তো আমরা বেরোতে চাই, সেখানেও সংশোধনের আছে, পরিবর্তন করতে হবে। তারপরে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেওয়া, সেখানে অবশ্য বিএনপি বলছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর এনার্জি কমিশনের যে নিয়োগটা এটা দলীয়ভাবে থাকবে। হ্যাঁ, এটা আমরা রাষ্ট্রপতির হাতে দেবো না। রাষ্ট্রপতির প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছে, বিচারপতি নিয়োগ দেবে, দুদক নিয়োগ দেবে, পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ দেবে, সাংবিধানিক যে মানবাধিকার কমিশন, হ্যাঁ, এগুলো তো বিএনপি রাজি গেছে এগুলো ছেড়ে, শুধু দুইটা বিষয়ে তারা ইয়ে করে। সুতরাং এরকম আরো অনেক কিছু, যেমন শিডিউলের মধ্যে উনি যেটা বলছে, শিডিউলে এমন কিছু বিষয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা একটা পরিবারকে কেন্দ্র করে। আমরা তো সেই জায়গায় রাখতে চাই না, আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই। সুতরাং আমার মনে হয় অযথা বিতর্ক করে জাতির সামনে আর একটা ধোঁয়াশা, যেমন বলে ওই সরকারকে আমরা ফেলে দিয়েছি কত মাসে যেন, 2 মাসের আন্দোলন না 1 মাসের আন্দোলন, এই সরকারকে ফেলতে 16 দিনও লাগবে না, এইসব কথা বলবে অহেতুক। আমার মনে হয় যতই লম্বজম্প করুক, লাফালাফি করুক, হালে এরা পানি পাবেন ওইরকম। এখনো তো বিএনপি মাঠেই নামে নাই। বিএনপি দল এখন গুছাচ্ছে, হয়তো সামনে কাউন্সিল হবে, তারা তো এখনো কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে কি মাঠে আছে? নাই। সুতরাং এনারা যে এককভাবে একটা মাঠ পেয়ে যা খুশি বলে বেড়াবে, এটা তো জাতি, এমন সময় আসবে হয়তো জনগণই এই বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে ফেলবে। আমাদের দেশে হয়তো নতুন এই ধরনের একটা ইতিহাস সৃষ্টি হয়ে যেতে পারে। জি, আমি আসবো আপনার কাছে। আমি অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আপনার কাছেও আসি যে সংবিধান সংশোধন কমিটিতে এখনো বিরোধী দল যোগ দেয়নি, তারা কি যোগ দেবে কিনা? যদি যোগ না দেয় আসলে সংবিধান সংশোধন হচ্ছে এবং সেটি কিভাবে হবে? এবং আরেকটি বিষয় যদি বলি যে আমাদের সেক্রেটারি জেনারেল বলছেন যে গণভোটের রায় বাস্তবায়নে এক বিন্দু তারা ছাড় দিবে না, কি বলবেন আসলে? আমার মধ্যে গণভোট নিয়ে আমরা যত কম কথা বলি ততই মঙ্গল, কারণ এর মধ্যে দাদা এটার বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আমার মনে হয় যে সেই আলোচনা আমি যাব না। তবে মূল কথা হলো যে এখানে জামায়াতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দল, এমনকি যাদের সংসদে প্রতিনিধিত্ব নেই, তাদেরও তো মতামত যেটা ছিল ঐক্যমত্য কমিশনে, তারা সে কথাগুলো বলেছেন। এবং সেটার প্রেক্ষিতে যে জুলাই সনদটা তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে বিএনপির পক্ষ থেকে যেই অংশগুলো তারা গ্রহণ করেছে, তারা তো সেটা গ্রহণ করে নিয়েছে। যেগুলো তারা নোট অফ ডিসেন্ট সহ, আপত্তি সহ যে অংশগুলোকে মেনে নিয়েছে, সেই অংশগুলোর ব্যাপারেও তাদের কিন্তু স্বাক্ষর তারা সেই প্রেক্ষিতেই করেছে। সুতরাং এখানে সবাই সার্বজনীনভাবে এটাকে যদি একটা সুষম একটা জায়গাতে এনে সুন্দরভাবে যদি এটা করা যেত, তাহলে এটা সত্যিকার অর্থে জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত সংবিধানটা সেভাবে সংশোধিত হতো। কিন্তু তারপরেও যেটা বলতে হবে যে এইখানে তাদের এই যোগদান করবার যে ব্যাপারটা, আমার মনে হয় যে এটা খুব দীর্ঘস্থায়ী হবে না, যেহেতু তারা নিজেরাও অনুভব করেন যে সংশোধনটা খুবই জরুরি। না হলে যে সংবিধানটা আমরা বহন করছি সেখানে অনেক কিছু আছে যেগুলো দায় হিসাবে আমাদের জন্য কিন্তু লজ্জাজনক একটা অনুভূতি দিতে পারে। তো সেই অংশটুকু যেটা দাদা বলছিলেন, যেটা একটা পরিবারের ব্যাপারগুলো একটা তফসিলে এমনভাবে রাখা হয়েছে, এগুলো এই যে অপরিবর্তনীয়, সংশোধন যতই করি না কেন সেই অংশটুকু থেকে যাবে। তো এইগুলো জিনিসের বহন তো আমাদের করা উচিত না। একটা পরিবারকে দেশের সবচেয়ে শ্রেষ্ঠত্বের জায়গাতে নিয়ে গিয়ে যে অংশগুলোকে সংযোজিত হয়েছে, সেটার দায়িত্ব আজকে যদি কারো অসহযোগিতার কারণে সেগুলো যদি দীর্ঘায়িত হয়, তাহলে তো এটা আমাদের জন্য খুব সুখকর কোনো জিনিস হবে না। তো সুতরাং এখানে যে প্রত্যাশাগুলো যেটা রয়েছে, যে আমরা চাই যে স্বৈরতন্ত্রের যেন আবার পুনরাবির্ভাব না হয়, যার জন্য এই কথাটা বলা হয়েছে যে একজন প্রধানমন্ত্রী কতবার নির্বাচিত হতে পারবেন, কিভাবে হবেন না, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কোন কোন জায়গাতে একটা ভারসাম্য রাখা দরকার, 70 অনুচ্ছেদের কতটুকু ছাড় দেওয়া যাবে, এবং বিশেষ করে একটা প্রতিনিধিত্বশীল পার্লামেন্টকে আরও বেশি জনগণের উপযোগী কার্যকর করে তোলার জন্য যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে উচ্চ কক্ষের প্রত্যাশা যেটা আছে, আমরা যত দেরি করছি উচ্চ কক্ষ তৈরি হতে তত সময় বেশি লাগছে। তো আমরা যত তাড়াতাড়ি এই সংবিধানের সংশোধনের দিকে যেতে পারবো, তত দ্রুত হয়তো একটা উচ্চ কক্ষ দেখতে পাওয়া যাবে। তো সুতরাং এই যে অত্যাবশ্যক যে পরিবর্তনগুলো সংসদের জন্য এখন জরুরি, তার দায়টা তো ওই সংসদের উপর আছে। তো সুতরাং আমার মনে হয় যে তাদের সবারই উচিত হবে যে একটা দ্রুততার সাথে সংবিধানের যে প্রয়োজনীয় সংশোধন, তার তো হোমওয়ার্ক তো অনেকটা হয়ে আছে, সেটা ঐকমত্য কমিশনের কাজগুলো তো অনেকটা এগিয়ে রাখা হয়েছে। সুতরাং এটা একটা পরিবর্তিত নতুন একটা নতুন বলবো না, পরিবর্তিত একটা সংবিধান, যেটা জনপ্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ, জুলাই
স্পিরিটের সাথে যায়, সেরকম একই সাথে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, 1971 সালের মুক্তিযুদ্ধ সবকিছুকে ধারণ করে এমন একটা সংবিধান আমাদের সামনে আসা। আজকে নাহিদ ইসলাম বলেছেন যে পুরনো রাজনীতিতে ফেরার চেষ্টা করলে গণ আন্দোলনের মুখে পড়বে বিএনপি। আসলে এখন কারা পুরনো রাজনীতি চর্চা করছে বা পুরনো রাজনীতিতে ফেরার সুযোগ কি আছে কিনা? আচ্ছা, আমার মনে হয় যে এগুলো সব রাজনৈতিক বক্তব্য। পুরনো রাজনীতি কোনটা? পুরনো রাজনীতি বলে কোনো কিছু হয় বলে তো আমার জানা নেই। এখন যদি উনি ফ্যাসিবাদকে যদি পুরনো রাজনীতি বলে মনে করেন তাহলে সেটা একরকম কথা। আবার যদি ওনার কাছে মনে হয় যে পুরনো রাজনীতি শব্দটাকে উনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন একটা ধোঁয়াশা রেখে, তাহলে একটা অন্য কথা। তবে এমনিতে অতীতের কাছে আমরা ফেরত যেতে চাই না কেউই, সেটা ওনার এই দাবি ওনার করবার দরকার নেই। আমার মনে হয় যে এটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মানুষই জানে যে আমরা সেই অন্ধকার বিভীষিকার জায়গাতে ফেরত যাওয়ার চেষ্টা বা ইচ্ছে বা কারোরই থাকবার কথা না, এবং ওনারা এটা অতিশয়োক্তি করছেন, অপ্রয়োজনীয় কথা এটা। আমার মনে হয় যে তাদেরও উচিত, যেহেতু তারুণ্যকে তারা ধারণ করেন, আমরা তো তাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করি এখনও, তাদেরও উচিত হবে যে এই জায়গাতে শুধুমাত্র কথার মায়াজাল বা কথার একটা ধোঁয়াশা তৈরি করে বিভ্রান্তির দিকে না গিয়ে যে কাজগুলো করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন জনগণ তাদেরকে সংসদে পাঠিয়েছে দায়িত্ব পালনের জন্য। ঠিক রাজনৈতিক বিভাজন তৈরি করার মধ্য দিয়ে দেশের ভিতরে একটা বিভক্তি তৈরি করার কোনো প্রয়োজন নেই এখানে। এই মুহূর্তে অনেক সমস্যা আমাদের আছে, যে সমস্যাগুলোকে সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা ঐক্যমত্য দরকার। মানে এখন রাজনৈতিক বিভাজনটা কারা তৈরি করছে এখন? সেটা তো খুবই বলা বাহুল্য যে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিভাজন। আমি মনে করি যে এই রাজনৈতিক বিভাজন যেটা, সেটা হয়তো খুবই ক্ষণস্থায়ী, এবং ঠিক রাজনীতিতে নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য, জাহির করার জন্য তাদেরকে এটা করতে হচ্ছে। কারণ বিরোধী দল হিসেবে সরকারকে সমালোচনা তারা করবেন, এটাই প্রত্যাশিত। কিন্তু যেহেতু তাদের কাছে হয়তো ঠিক ইতিবাচক গঠনমূলক সমালোচনা করার হয়তো সেই রকম খুব বেশি উপাদান নেই, সে কারণে তারা হয়তো এমন একটা জায়গাতে যেতে চাইছেন যেখান থেকে শুধুমাত্র যেটাকে বলে রাজনৈতিক নতুন নতুন শব্দের আমদানি করে সেটার মধ্য দিয়ে একটা নতুন একটা প্রেক্ষাপট তৈরি করা। তবে আমার মনে হয় যে সেটা খুবই বেশি যৌক্তিক হবে না। তাদেরও উচিত হবে যে তাদের কাছেও তো জনগণের প্রত্যাশা আছে। আমরা তো তাদেরকে জুলাই আন্দোলনের একজন অংশীদার হিসেবে বিবেচনা করি, এবং নেতৃত্বের অনেকটাই তাদের কাছে সামনের দিকে তারা ছিলেন। তো সেখান থেকে তাদেরও উচিত হবে যে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের দায়িত্ববোধের পরিচয় দেওয়া। জি, ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই যে রাজনৈতিক বিভাজন আসলে এখন কারা তৈরি করছেন, আর পুরনো রাজনীতি চর্চা কি এখন হচ্ছে বলে আপনার কাছে মনে হয় কিনা? আমি বিরতি থেকে এসে আমি একটি উত্তরটি নিতে চাই। প্রিয় দর্শক, জেরুসালেম দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে প্রশ্ন ছিল আসলে পুরনো রাজনীতিতে কারা ফিরছে? না, এখানে বলা হচ্ছে কি, একটা ছিল রাষ্ট্র সংস্কার। এখন রাষ্ট্র সংস্কারের কথা বলে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে। এখন নতুন বন্দোবস্তের আওয়াজ যারা তুলেছিল তারা নিজেরাও জানে না নতুন বন্দোবস্তটা কি। এখন ধারাবাহিকভাবে যে রাজনীতি এই উপমহাদেশে চলে আসছে, সেটাকে একদিনে আপনি ছেড়ে মুছে ফেলে দিয়ে সেটা হয় বিপ্লবের পরে। বিপ্লবোত্তর যদি কিছু হয় তখন সব কিছু ভেঙে চুরে একটা নতুন সমাজতান্ত্রিক বিপ্লব যখন হয় তখন। তো আমার দেশে তো সেরকম কোনো বিপ্লব হয় নাই, সুতরাং একবারে সব কিছু ভেঙে দিয়ে একটা নতুন ফুল ফোটাবে এটা তো হয় না। হ্যাঁ, সেটার একটা সম্ভাবনা ছিল। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র পেলাম, তখন একটা সম্ভাবনা আমরা তৈরি করেছিলাম, কিন্তু সেটা তো আওয়ামী লীগ করতে দিল না। হ্যাঁ, তারা নিজেকে একচেটিয়া স্বাধীনতার সুফলটা তারা নিতে চাইল, এমনকি তারা মানুষের মধ্যে প্রচার করতে, তো আওয়ামী লীগই একমাত্র দল যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বা অংশগ্রহণ করেছে। এটা তো সঠিক না। এই কারণে বদরুদ্দীন ওমর সাহেব লিখেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস রচনা করা হয়েছে তার 90% নাকি ভুল। এটা ওনার কথা। তো সেই হিসাবে কোনো জিনিসকে নিয়ে ইতিহাসেই সেটা বলবে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনটা আনার চেষ্টা করছি, সেটাকে আপনি নানান ভাষা প্রয়োগ করে এটাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি আমাদের 11 দলীয় জোটটা তারা সারাক্ষণেই এমন সব বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, তাতে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এমন সব বক্তব্য তারা দিয়ে যাচ্ছে।
আরে ভাই, আপনারা তো কথা ছিল যে আপনারা কি বলে গৃহপালিত বিরোধী দল হবেন না, আপনারা এমন একটা বিরোধী দল হবেন যাকে বলি আমরা দায়িত্বশীল বিরোধী দল। আপনারা বলেছিলেন ছায়া সরকার করবেন, 6 মাস হয়ে গেল, তো ছায়া সরকার কোথায়? আপনারা বলেছিলেন সরকারকে আপনারা সহযোগিতা করবেন, প্রধানমন্ত্রী বললো ইয়েস, গ্যাস বিদ্যুতের সংকট হয়েছে, আপনারা আপনাদের প্রস্তাবনা দেন, ওনারা গিয়ে তো দেখা করে আসছে। তো সেটা নিয়ে আমরা বসতে পারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যখন যেটা প্রবলেম হচ্ছে জাতীয় ইস্যু, এমনকি এই যে ভারতের সাথে টানাফোড়নের বিষয়টা, তারা তো চাচ্ছেই ভারতের সাথে সম্পর্কটা না করে যেন পাকিস্তানের সাথে হয়। এটা তো কোনো হইতে পারে না। আমরা সবার সাথে সম্পর্ক রাখবো, ভারতের সাথেও রাখবো, পাকিস্তানের সাথে রাখবো, কিন্তু এরা চাচ্ছে যে ভারত থেকে বাংলাদেশের যাত্রাটা পাকিস্তানমুখী হয়। আমরা তো সেটা চাইবো না। আবার এই চাইছিল ইউনূস সাহেব যে আমাদের যাত্রাটা আমেরিকামুখী হোক। সেই জায়গায় দায়িত্বশীলতা আসলে কতটা দেখছেন আপনি? আমি দেখছি না, আমি এদের মধ্যে কোনো দায়িত্বশীল রাজনীতির পরিচয় পাচ্ছি না। এবং তারা যেভাবে মাঠ গরম করার চেষ্টা করতেছে, এগুলো খামোকায় মানুষকে অনেক সময় বিরক্তির উদ্রেক হয় আর কি। আরে দেশে এত সংগঠন, সেগুলো নিয়ে কথা বলো। আপনি পার্লামেন্টে দেখেছেন কোনো জাতীয় জীবনের এইসব সমস্যা নিয়ে কথা বলতে, কোনো মোশন মুভ করতে? তারা আছে গণভোট, জুলাই সনদ, আর বিএনপি সেখান থেকে দূরে সরে যাচ্ছে, হ্যাঁ, প্রতিশ্রুতি রক্ষা করবে না এইসব। এই জন্য বিএনপিকেও বারবার বলতে হচ্ছে আমরা বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী পর্যন্ত প্রায় বলে বেড়ায় যে আমরা অক্ষর অক্ষর। এটা তো কোনো দরকার নাই, এক কথা তো বারবার বলার দরকার আছে? বলতে হচ্ছে তাদের এইসব ভূমিকার কারণে। তা আমি মনে করি সংসদীয় রাজনীতিতে যে হয়তো আমরা একটু উন্নত মানের গণতান্ত্রিক চর্চা আমরা করতে চাই, সেই জায়গায় বর্তমানে যারা বিরোধী দলের ভূমিকায় আছেন, যে কোনোভাবে হোক কিছু আসন তারা পেয়েছে, তারা যদি এইসব কর্মকাণ্ড করতে থাকে, আগামী দিনে তাদের সিট অনেক কমে যাবে। বিভাজনের রাজনীতির চেষ্টাকে আপনি দেখেন কিনা? আমরা জাতীয় ঐক্য যেটা তৈরি করেছিলাম, সেখান থেকে তারা দূরে সরে যাচ্ছে, এবং তারা মনে করছে এইবারের নির্বাচনে নাকি তাদের ক্ষমতায় যাওয়ার কথা ছিল। সেই আনুষঙ্গিক অবস্থাটা তারা তৈরি করে ফেলেছিল, এবং ইউনূস সাহেবের মধ্য দিয়ে তার সরকারের বিভিন্ন উপদেষ্টারা সেভাবে কাজগুলো করেছে। এই যে গণ অভ্যুত্থানে যারা তরুণরা সামনে সারিতে ছিল, তাদেরকে সরকারের মধ্যে ঢুকেল, এবং তাদের মধ্যে দুর্নীতি দিল। আমাদের তরুণ সমাজকে তো সে নষ্ট করে দিয়েছে। সে তো বললো না যে তোমরা ইউনিভার্সিটি কলেজে ফিরে যাও, লেখাপড়া করো। তারা না বললে বলে তোমরা ব্যবসা বাণিজ্য করো, আর তোমরা ক্ষমতার অংশীদারিত্ব নাও, তোমাদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন আছে। এগুলো করেছে না, করেও তো শেষ পর্যন্ত তো তাদের যে ভাবমূর্তি ছিল, যেটা 52 ভাবমূর্তি, আপনার 62, 69, 71 বা 90 তরুণ সমাজের যে ভাবমূর্তি তৈরি হয়েছিল যুব সমাজের, সেটা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের তরুণ সমাজকে উনি পারপাসলি নষ্ট করেছে। তাদের ভাবমূর্তিটা যথেষ্ট পরিমাণে উনি ক্ষুণ্ণ করে গেছে। ধন্যবাদ। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল আপনার কাছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ তিনি বলেছেন যে বিএনপির নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে ব্যবস্থা নেবেন। আসলে এই বিষয়ে আপনার কি মন্তব্য? হ্যাঁ, এটা নতুন কথা না। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও দলে যারা ঠিক শৃঙ্খলা বিরোধী কাজ করেছে তাদের কয়েক হাজারকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে, এবং অনেককে হয়তো এখনো পর্যন্ত দলে ফেরত তারা অনেকেই আসতে পারেননি। তো এখন হয় কি, একটা দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, যেটা আমরা প্রচলিত ভাষায় ক্ষমতায় থাকা বলি, তো এই ক্ষমতা শব্দটি একটা মোহ তৈরি করে। তো ফলে রাজনৈতিক দলে অনেকেই সেখানে ঢুকতে চান, যারা আছেন তারা তো বটেই, বরং যারা সুবিধাভোগী বা যারা আমাদের ষোড়শ ডিভিশন বলে যাদেরকে আমরা জানি, যারা শুধুমাত্র বিজয়ের ফলটুকু নিতে চান, তারা এই রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে বিভিন্ন রকমভাবে আর্থিক এবং প্রতিপত্তিগতভাবে সামাজিক যে সমস্ত আধিপত্যের জায়গাটা দখল করার একটা অপপ্রয়াসে থাকেন। সেই আশঙ্কাকে অ্যাড্রেস করার কাজটি ভারপ্রাপ্ত মহাসচিব জনাব রিজভী আহমেদ গত 6 মাসে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? এরকম জায়গাতে অনুশাসন কিন্তু খুব পরিষ্কার, কারণ এই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী যিনি দলের প্রধান থাকা অবস্থাতেই এই জায়গাতে এত বেশি কঠোরতার জায়গা ছিলেন, এখন তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে তার দায়িত্ববোধটা তো আরও অনেক বেড়েছে। তো
তো সুতরাং এই জায়গাতে তিনি সবাইকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে বলেছেন। তিনি কোনো ব্যক্তিকে দলের পরিচয়ের ছত্রছায়ায় যারা প্রশাসন এবং আইন প্রয়োগের সাথে যারা জড়িয়ে আছেন তাদেরকে সতর্ক করে বলেছেন যে দলের পরিচয়টা এখানে অর্থহীন, তাকে একটা অপরাধী হিসেবে চিহ্নিত করে এবং অপরাধের শাস্তির দিকে নিয়ে যাওয়া। এবং এটা আপনারা আগেও দেখেছেন যে দলের এই শৃঙ্খলা বিরোধী কাজ যারা করেছে তাদের কাউকে কাউকে দলের পক্ষ থেকে তাদেরকে থানায় শুধু ধরিয়ে দেয় না, তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে মামলাও দায়ের করা হয়েছে। তো সুতরাং এই সতর্কতাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রবণতাটা এই উপমহাদেশের রাজনীতিতে একদম নতুন না, বরাবরই হয় যে ক্ষমতার যে সুফলটা তথাকথিত সুফল যেটা সেখান থেকে নিজের ব্যক্তিগত আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টাটা নতুন না, এই চেষ্টার মধ্যে সবাই থাকে। রিজভী আহমেদ সাহেব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা যৌক্তিক বিষয়কে সামনে এনেছেন। আমরা আশা করব যে একজন সংগঠনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তিনি এটার দিকে তার সজাগ দৃষ্টি রাখবেন এবং এই কথাটিকে যেন কথায় না থেকে কাজে বাস্তবায়িত হয় সেটাও যেন উনি সতর্কতার সাথে। আরেকটা বিষয় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি যে গতকাল বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের ধরতে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তিনি বলেছেন যে গত 6 মাসের আইন শৃঙ্খলার জায়গায় কতটা উন্নতি ঘটেছে। আইন শৃঙ্খলার জায়গাটাতে আপনারা জানেন যে আমরা নিজেরও একটা দেখেছি যে আইন শৃঙ্খলা যারা রক্ষা করবার দায়িত্ব যাদের কাছে তারা একটা মনস্তাত্ত্বিক ট্রমার মধ্যে দিয়ে তারা গেছেন। 17 বছর তারা দলীয় আনুগত্যের যে রক্ষা কবচ হিসাবে যারা দায়িত্বটি পালন করেছেন সেখানে তাদের পেশাদারিত্বের চরম একটা ঘাটতি হয়েছে। এই অপেশাদার একটা যেটা বলি আমরা আইন রক্ষাকারী বাহিনী তাদের পক্ষে জনপ্রত্যাশা পূরণ করে জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষা করার যে মানে বলবো যেটা যে স্পিরিট অথবা যে দক্ষতা বা পেশাদারিত্ব সেটার ঘাটতিটা তো কিছুদিন থাকবেই বা এখনো পর্যন্ত সেটা পুরোপুরি দূর হয়েছে কথা বলা যাবে না। সেজন্য উনি কিন্তু এটা অনুশাসন হিসেবে কথাটা বলেছেন, কারণ এটা বলার দরকার না, এটা তো বাই ডিফল্ট অটোমেটিক্যালি তো তারপর বর্তায় যে আইন শৃঙ্খলা রক্ষার তার দায় এটা আছে। সেখানে যদি ব্যর্থতা হয় তাহলে সেটা আইনই বলছে যে সেখানে তার ব্যর্থতার জবাবদিহিতা তাকে করতে হবে। তো এখানে তিনি সেই কথাটাই হয়তো একটা পুনর্ব্যক্ত করেছেন, আরও হয়তো একটু কঠোরতার সাথে একটা অনুশাসনের সাথে কথাটা বলার চেষ্টা করেছেন যে এই জায়গাতে দৃশ্যমান গাফিলতি যদি কারো নজরে আসে তাহলে সেটার ক্ষেত্রে তিনি আইনগত ব্যবস্থা অন্তত তাদের বিরুদ্ধে না হবে যাদের দায়িত্ব আইন রক্ষা করার। কারণ আমাদের দেশের মানুষের কিন্তু এই জায়গাতে সাংঘাতিক রকম একটা দুঃসহ স্মৃতি, দুঃসহ অভিজ্ঞতা প্রত্যেকের আছে। থানা দেখলে মানুষ ভয় পায়, পুলিশ দেখলে মানুষ আতঙ্কিত হয়। এই পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করা, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর মতন একটা পেশাদারিত্বের জায়গায় নেওয়াটার বড় চ্যালেঞ্জ রয়েছে। আমাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে, আমি আপনি প্রত্যেকেই কিন্তু ভয় পাই ওই পোশাক দেখলে, আমরা তাদেরকে বন্ধু এখনও ভাবতে পারি না। এই বন্ধু ভাবার এবং সত্যিকার অর্থে দায়িত্ব পালনের যে পেশাদারিত্ব সেটি দেখাবার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, এবং সেটা যত দ্রুত দেখানো যায় ততই কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। অভ্যুত্থান পরবর্তী যে পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল সেই জায়গা থেকে আসলে কতটা এখানে কাজ করার দুটো জিনিস আছে। একটা হচ্ছে দেখুন যারা নৈতিকভাবে এত অধঃপতিত যে যাদেরকে আপনি ঠিক এটা মনস্তাত্ত্বিক চিকিৎসা দিয়ে যাদেরকে হয়তো সমাধান করা যাবে না, তাদের উচিত হবে তাদেরকে এই বাহিনীর থেকে তাদেরকে অব্যাহতি প্রদান করে তাদেরকে সরিয়ে দেওয়া এবং নতুন রক্তকে এখানে সঞ্চারিত করা, যারা সত্যিকার অর্থে এই চেতনা থেকেই পুলিশ বাহিনীতে বা এই আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করবে যে তাদের কাজ জনগণের সেবক হওয়া, তাদের কাজ এটা জনগণের প্রতি নির্যাতনকারী হিসাবে নয়, একটা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করবার বা লাঠিয়ান বাহিনী হিসাবে কাজ করবার দায়িত্ব তো তাদের নয়, এবং রাজনৈতিক নেতৃত্বের অঙ্গুলে হেলনে কাজ করা তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং সত্যিকার অর্থে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার মধ্যে দিয়ে প্রকৃত আস্থা অর্জন করা। ঠিক এইরকম একটা পুলিশ বাহিনী তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করার ক্ষেত্রে এখন মনে হয় না যে কোনো কমপ্লেসেন্সেস বা কোনো রকম শিথিলতার কোনো জায়গা আছে। যারা অকর্মণ্য বা যারা পরীক্ষা উত্তীর্ণ হবে না তাদেরকে সরিয়ে দেওয়া এবং নতুনদেরকে সেখানে প্রতিস্থাপিত করা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মওদুদ আলমকে পাভেল এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যেটা ছিলাম দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।